So welcome to today's lecture. আমরা লাস্ট ক্লাসে কম্পিউটার নেটওয়ার্কের সিকিউরিটি রিলেটেড কিছু ইস্যুস নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে তার কন্টিনিউয়েশন বাকি অংশটুকুকে ডিসকাস করব। দিস ক্লাস নোটে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সাথে অলরেডি আপলোড করে দেওয়া আছে, ইয়ারপিতে আপলোড করে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। তো সিকিউরিটি বলতে কি, কম্পিউটার নেটওয়ার্ক মানে হচ্ছে যে একটা নেটওয়ার্কের মধ্যে ইন্টারকানেক্টেড অল দ্য ডিভাইসেস like computers and routers, switches, hubs, etc. যে ডিভাইসগুলির মধ্যে আমরা নোডসগুলিতে ইউজাররা থাকি, মানে ইউজারের কাছে থাকে বেসিক্যালি নোডগুলি, মানে কম্পিউটার বা ল্যাপটপ বা হ্যান্ডহেল্ড ডিভাইস, মোবাইল, এই টাইপের ডিভাইসগুলি ইউজ করি। মধ্যবর্তী বেশ কিছু ডিভাইস আছে যে ডিভাইসগুলির মাধ্যমে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হয়। তো আমরা তো এখন লার্জেস্ট নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট, সেই ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা কমিউনিকেট করি, তো আমার এন্ড থেকে বা আমার নোড থেকে আমি একটা ডেটাকে ট্রান্সমিট করছি। সেই ট্রান্সমিটেড ডেটাটা মধ্যবর্তী অনেকগুলি রাউটার হয়ে, মানে ফার্স্ট যাচ্ছে আমার হোম রাউটারে অথবা আমার অফিস রাউটার, মানে আমার নিকটবর্তী রাউটারে, সেইখান থেকে চলে যাচ্ছে আইএসপিতে, আইএসপি থেকে আরো কিছু রাউটার পার হয়ে বিভিন্ন ওয়ে পার হয়ে আপনার পৌঁছা যাচ্ছে আমার ডেস্টিনেশনের কাছে। তো এই মধ্যবর্তী ওয়েটাকে সেফ এন্ড সিকিউর রাখার জন্য বেশ কিছু সিকিউরিটি পলিসি অ্যাপ্লাই করা হয়, যাতে আমাদের ডেটাটা করাপ্ট না হয় এবং মাঝখান থেকে এটার ভিতরে অন্য কিছু এন্টার না করে যায় বা এই ডেটাটা মাঝখান থেকে চুরি না হয়ে যায়। সেই বিষয়গুলি খেয়াল রাখার জন্য বেশ কিছু টপিক আকারে আপনাদের এই নোটটা হয়তো অনেকেই দেখেন নাই, গত ক্লাসে অল্পই প্রেজেন্ট ছিলেন আপনারা। তো আমি নোটটার মধ্যে যে ফার্স্টে 14টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে প্রথম পয়েন্টে দেখেন প্রত্যেকটা পয়েন্টেই আপনারা এরকম পাবেন যে ফার্স্টে নেটওয়ার্ক সিকিউরিটি কি, ইন্ট্রোডাকশন আকারে বলছি। তো হোয়াট ইজ নেটওয়ার্ক সিকিউরিটি, এটা একটা ডেফিনেশন আকারে দিয়েছি। তারপরে এটার কিছু গোল, মানে সিকিউরিটির কিছু গোল ছিল, সেগুলো আপনারা গত ক্লাসে আলোচনা করা হয়েছে, দেখতে পাবেন। তারপরে আমরা আলোচনা করেছিলাম 2 নম্বর পয়েন্ট, থ্রেটস এন্ড ভালনারেবিলিটিস। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ থ্রেটস উই ফেস ইন, যখন আমরা নেটওয়ার্কটাকে নেটওয়ার্কের মধ্যে আমাদের ডিভাইসটাকে কানেক্ট করি, তখন আমরা যে থ্রেট এবং ভালনারেবিলিটিস গুলি ফেস করি, সেই বিষয়গুলি এটাও আপনার লাস্ট রেকর্ডেড ক্লাস আছে, আপনারা দেখতে পাবেন। দেখেন থ্রেটস নিয়ে, থ্রেটসের কয়েকটা পয়েন্ট আলোচনা করা হয়েছিল এবং তারপর ভালনারেবিলিটিসের কয়েকটা পয়েন্ট আলোচনা করা হয়েছিল। থার্ড আজকে ক্রিপ্টোগ্রাফি থেকে আজকে আলোচনা করার কথা ছিল। সো হোয়াট ইজ ক্রিপ্টোগ্রাফি? নাম শুনেছেন কখনো ক্রিপ্টোগ্রাফি? তাহলে ডেফিনেশনটা দেখেন, যে বইয়ের ভাষায় আগে ডেফিনেশনটা এই লাইনটা দেখি, তারপরে আমরা আরেকটু ডিটেইলসে যাচ্ছি। Cryptography is the science of securing information by transforming it into a unreadable format. Unreadable format মানে কি, আপনার ডেটাটা আপনি মনে করেন লিখলেন যে আপনি একটা ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠাবেন, হাউ আর ইউ। তো এই মেসেজটা কে বলা হয় প্লেন টেক্সট। এই প্লেন টেক্সটটা যখন আপনি পাঠাচ্ছেন, নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাওয়ার সময় কেউ যেন মনে করে এটা সিক্রেট ডেটা, তো এটা যেন কেউ মাঝখান থেকে পড়ে নিতে না পারে, সেই জন্য এটা কি হয়, একটা কনভার্টেড হয়ে যায়, মানে এনক্রিপ্টেড হয়ে যায়। এই এনক্রিপশনের পরে যেই ভাষাটা দাঁড়ায় সেটাকে বলা হয় সাইফার টেক্সট। আর এই যে টেকনোলজিটা, যে টেকনোলজির মাধ্যমে এখানে কিন্তু বেশ কিছু অ্যালগরিদম অ্যাপ্লাই করা হয়, যে সবসময় যে এনক্রিপশন বা ডিক্রিপশনটা একই ওয়েতে হয় তা না, এর বেশ কিছু অ্যালগরিদম আছে। ইন ডিটেইলসে যদি আপনার ক্রিপ্টোগ্রাফি নিয়ে দেখেন যে একটা চ্যাপ্টারই আপনারা দেখতে পাবেন, অত ক্রিপ্টোগ্রাফির অনেক বইও আছে। আমরা অত ডিটেইলসে না গেলেও একটা বেসিকটুকু আমাদের জানতে হবে যে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে কি, এটা একটা সায়েন্স দ্যাট সিকিউরিং দ্য ইনফরমেশন বাই ট্রান্সফর্মিং ইট ইনটু এ আনরিডেবল ফরম্যাট, মানে আমার রিডেবল ডেটাটাকে আনরিডেবল ফরম্যাটে কনভার্ট করে, যেটাকে বলা হয় সাইফার টেক্সট, CYPER, সাইফার টেক্সট। সাইফার টেক্সটটা হচ্ছে যে ভাষা, এমনি আমাদের কিবোর্ডের মধ্যে যে ওয়ার্ডগুলি আছে এই কিওয়ার্ডগুলি দিয়েই তৈরি করা, বাট আপনার ওই হাউ আর ইউ আপনি আর ওইটা রিডেবল ফরম্যাটে থাকে না। আর মানে হচ্ছে বিভিন্ন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আপনার হচ্ছে স্পেশাল কিজ, হ্যাঁ বিভিন্ন যেগুলোকে স্পেশাল কিজ বলা হয়, মানে আমাদের কিবোর্ডে টাইপ করা যায় এরকম কি দিয়েই তৈরি করা। ওয়ার্ড স্পেশাল ক্যারেক্টার এটাই বিভিন্ন ওয়ার্ড আপনি স্পেশাল ক্যারেক্টার এরকম হ্যাঁ হ্যাঁ এইটাই আর কি, যে বিভিন্ন রকম ভাবে আপনারা এখানে ছবি টবি দেখাইলে সেটার মধ্যে আরো ভালো বুঝতে পারতেন। একটা টেক্সট বুক আপনাদের সাথে আপলোড করে দিয়েছি আপনাদের ERP-তে। টেক্সট বুকটা খুবই ভালো, ওখান থেকেও আপনারা যে কোনো টপিকের উপরে
যদি আরো ডিটেইলসে দেখতে চান ওখান থেকে দেখতে পারেন, কারণ ক্লাস নোটগুলোর ভিতরে খুব সংক্ষিপ্ত আকারে যারা যতটুকু একেবারেই না পড়লে না কন্টেন্টটা জানার জন্য সেইটুকু এখানে ইনক্লুড করা হয়েছে। খুব বেশি লেন্দি করলে আপনারা পড়তে চান না, এই জন্য সংক্ষিপ্ত আকারে দেওয়া। এবং যেমনটা বলছিলাম প্রত্যেকটা পয়েন্টের ডেফিনেশন আকারে দেওয়া আছে এবং তারপরে ওইটা রিলেটেড সংক্ষিপ্ত বর্ণনা আছে। আচ্ছা, তাহলে কি করছে, আমাকে আনরিডেবল ফরম্যাটে কনভার্ট করছে, যেটাকে আমরা বলছি এনক্রিপশন। এবং এই এনক্রিপ্টেড ডেটাটা থ্রু দিস নেটওয়ার্ক চলে যাচ্ছে একটা রিসিভারের কাছে। রিসিভারের কাছে যাওয়ার পরে সেখানে যে ডিক্রিপ্ট হচ্ছে, মানে ওই এনক্রিপ্টের অপোজিট কাজটা হচ্ছে ডিক্রিপ্ট করা, তার মানে ওই সাইফার টেক্সটটা আবার প্লেন টেক্সটে কনভার্ট হয়ে যাচ্ছে এবং দেন রিসিভার ওইটাকে পড়তে পারছে। তাহলে এই এনক্রিপশন ডিক্রিপশন যে প্রসেসটা, এইটার মধ্যে এনক্রিপশনের অপোজিট ওইটা হচ্ছে ডিক্রিপশন। তো এনক্রিপশন আলোচনা করলে আপনারা ধরে নেবেন যে সাথে সাথে ওটা ডিক্রিপশন ওইটাই, মানে যেই অ্যালগরিদমে আমি ওটাকে এনক্রিপ্ট করব ঠিক তার অপোজিট অ্যালগরিদমে ওটাকে ডিক্রিপ্ট করতে হবে। অন্য কোনো অ্যালগরিদম দিয়ে ওটাকে কিন্তু ডিক্রিপ্ট করা যায় না। ঠিক আছে, তার মানে যেই ওয়েতে আপনি যেই তালার সেই চাবি, অন্য চাবি দিয়ে খুলবে না। একই রকম দেখতে মনে হলেও অন্য চাবি দিয়ে খোলা না, এরকমই হচ্ছে বিষয়টা। তো দুই রকম এনক্রিপশন আছে, একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। তো ফার্স্টে আমরা সিমেট্রিক এনক্রিপশনটা কি সেটা দেখি। দেখেন যে এখানে লেখা আছে যতটুকু এখান থেকে বলছি যে ইন সিমেট্রিক এনক্রিপশন দ্য সেম কি ইজ ইউজড ফর বোথ এনক্রিপশন এন্ড ডিক্রিপশন। মানে মনে করেন যে সেন্ডার, এই যেখানে একটা ইউজার আছে, মনে করেন ইউজার এ আর একটা আছে ইউজার বি, ওর মধ্যে অনেক ইউজার থাকতে পারে। তো প্রত্যেকেরই একটা করে এই যে সিমেট্রিক এনক্রিপশনে কি হচ্ছে, দুইটা ক্ষেত্রেই আমাদের সেম কি ইউজ করি হয়। মানে কি হয় দুই রকম, একটা হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে প্রাইভেট কি। দুইজনের কাছে, এর কাছেও আছে পাবলিক এবং প্রাইভেট। সহজ একটা एग्जांपल থেকে যদি বোঝার চেষ্টা করেন, মনে করেন যে আপনি পাবলিক কিটা হতে পারে অ্যাজ ইওর ইমেল অ্যাড্রেস, আর প্রাইভেট কিটা হতে পারে সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড। পাবলিক কিটা সবার কাছে থাকে, মনে করেন আপনার ইমেল অ্যাড্রেস, এটা গোপনীয় কিছু না, সব জায়গায় আপনি ওপেনলি দিতে পারেন। আপনার কাছে পৌঁছানোর জন্য এই পাবলিক কিটা আমি ইউজ করতে পারি, মানে আপনার ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে পারি। প্রাইভেট কি, এটা একান্তই আপনার পাসওয়ার্ড, এটা আমরা কারোর সাথে শেয়ার করি না। তাহলে এই ইমেলটাকে ওপেন করতে গেলে আমার এই প্রাইভেট কিটাকে লাগে। সিমেট্রিক এনক্রিপশন এখন আর দিনে খুব একটা ইউজ হয় না, অ্যাসিমেট্রিক এনক্রিপশন এখন ইউজ হয়। তাহলে সিমেট্রিক এনক্রিপশনে যেটা ছিল সেটা হচ্ছে সেম কি ইজ ইউজড ফর বোথ এনক্রিপশন এন্ড ডিক্রিপশন। এই যে ফাইলটাকে এনক্রিপ্ট করে দিব, এখান থেকে যখন ফাইলটা এখান থেকে এই মধ্যবর্তী পথে যাচ্ছে, এখানে থাকছে ফার্স্টে প্লেন টেক্সট, সেটা হয়ে যাচ্ছে এই মধ্যবর্তী পথে আসে সাইফার টেক্সট, তারপর আবার এই এন্ডে এসে এটা আবার প্লেন টেক্সটে পরিণত হচ্ছে। এই যে এনক্রিপশন এবং ডিক্রিপশন, আমি যদি এই পাবলিক কি দিয়ে হচ্ছে এনক্রিপ্ট করি, তাহলে এই পাবলিক কি দিয়ে এখানে ই করতে পারবো আর কি, মানে সেম ওই কিটা দিয়ে ওপেন করতে পারবো। এইটার বেশ কিছু ওয়ে আছে। এখন আমি বলতে পারি তাহলে আমি সেন্ডারের কাছে কি আমার কি পাঠিয়ে দিতে হবে? হ্যাঁ, তাহলে ডেটার সাথে আপনাকে কিটাও সেন্ড করে দিতে হবে। ডেটার সাথে আপনি কি সেন্ড না করে দিলে, ওই যেহেতু সেম কি দিয়ে ওপেন করা লাগছে, তাহলে ওই কি না পাঠিয়ে দিলে তো আপনি ওপেন করতে পারবেন না। সো ডেটা অ্যালং উইথ দা কি, এটা সেন্ড করে দিতে। কিটা আসলে এরকম কিছু না, কিটা হচ্ছে কিছু ক্যারেক্টারে আপনার ওই বিট, ক্যারেক্টারকে বিট হিসাবে আমরা বলি, কিছু বিটের একটা এরকম যে টেক্সট আর কি। মনে করেন যে সিরিয়াল নাম্বার যেরকম একটা টেক্সট, কম্বিনেশন অফ আলফা নিউমেরিক আর কি, তো সেই ধরনের বিষয়টাকে পাঠিয়ে দিতে হয়। তাহলে এটার মানে কি, দিস মিন্স বোথ দ্য সেন্ডার এন্ড রিসিভার মাস্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্য সেম সিক্রেট কি। সেন্ডার এবং রিসিভারের ওই সেম কিটা থাকতে পারবে। এক্সাম্পল ইনক্লুডের মধ্যে এখানে বলছে যে দুই রকমের, যে সিমেট্রিকের মধ্যে দুই রকমের হচ্ছে এক্সাম্পল বলছে, যে একটা হচ্ছে AES। AES এর আগে DES টা দেখি, এই যে এখান থেকে DES টা দিয়ে বলে তারপরে AES বলছি। DES হচ্ছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, যেখানে কি করা হয়, an older symmetric encryption standard
that has largely been replaced by AES মানে এটা একটা পুরনো দিনে মানে আগে হচ্ছে যখন আমাদের এত সিকিউরিটি ইস্যুটা অ্যাডভান্স ছিল না তখন ফার্স্ট পুরনো দিনে ইউজ করা হতো DES এর ফুল ফর্ম হচ্ছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে রিপ্লেসড বাই যেটা এখন পরিবর্তিত হয়ে AES দ্বারা করা হয় AES মানে হচ্ছে অ্যাডভান্সড এনক্রিপশন ওইটা ছিল ডেটা এনক্রিপশন এটা হচ্ছে অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড যদিও আমরা একটু আগে বলছিলাম যে সিমেট্রিকই আমাদের এখন ইউজ হয় না আমরা ইউজ করি হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন তাহলে অ্যাসিমেট্রিক এনক্রিপশনের টাই আমাদের ভালো করে বুঝতে হবে এখানে যে DES এর মধ্যে বলছে যে ইট ইজ রিপ্লেসড বাই AES ডিউ টু দা শর্টার কি লেন্থ এন্ড ভালনারেবিলিটি অফ ব্রুট ফোর্স অ্যাটাক মানে বিভিন্ন রকম ব্রুট ফোর্স অ্যাটাক এবং এই ধরনের কিজ গুলিকে জেনারেট করার বেশ কিছু টুলস চলে আসাতে মনে করেন যে পাসওয়ার্ড ক্র্যাক করার যে কিছু টুলস আছে যেটা আপনাকে কি করবে র‍্যান্ডম কিছু পাসওয়ার্ড ওর ভিতরে লিস্টেড থাকে সেইগুলির মাধ্যমে আপনার যে পাসওয়ার্ডটাকে অনেক সময় ক্র্যাক করা যায় এইভাবে কিটাকে এরকম র‍্যান্ডম ভাবে কিছু হচ্ছে দিয়ে মানে যে রকম অ্যালগরিদম দিয়ে এরকম অনেকগুলি কি তৈরি করবে এবং কিগুলিকে ওয়ান বাই ওয়ান ট্রাই করে সেইগুলিকে ব্রেক করাটা অনেকটা ইজিয়ার হয়ে যায় সেই কারণে এইটা এখনকার দিনে আর চলে না AES যেটা বলছি a widely used symmetric encryption standard offering strong security মানে DES এর চেয়ে স্ট্রং যেহেতু এটা DES এর অ্যাডভান্স সিমেট্রিক আর কি সেক্ষেত্রে কি করছে অফারিং স্ট্রং সিকিউরিটি উইথ ডিফারেন্ট কি সাইজ যেমন 128 বিট বা 192 বিট বা ম্যাক্সিমাম 256 বিট পর্যন্ত বিট মানে হচ্ছে ওই সাইজের একটা টেক্সট বিট মানে তো বুঝেন যে একটা ক্যারেক্টারের জন্য যেই অংশটুকু লাগে মানে একটা 0 বা 1 লিখতে যেটুকু লাগে সেটা হচ্ছে একটা বিট তাহলে 128 বিট মানে 128টা 0 আর 1 লিখবো এখন আমি মনে করেন যে এরকম একটা ওয়ার্ড যদি লিখি a d d 5 এরকম কিছু একটা যদি লিখি এইখানে কত বিট হতে পারে এটা বলেন তো আপনারা প্রোগ্রামিং করেন প্রোগ্রামিং এর সময় আপনারা তো ডেটা নিয়ে ডেটা টাইপস যখন ডিফাইন করে দেন তখন আপনারা বলে দেন না যে স্ট্রিং এর জন্য এতটুকু বলেন তো একটা স্ট্রিং ভ্যালু a স্টোর করতে কতটুকু জায়গা লাগে কত বিট লাগে শুধু এটাকে স্টোর করতে আপনি তো জানেন যে 1 বা 0 কে স্টোর করতে 1 অথবা 0 এটাকে স্টোর করতে 1 বিট করে লাগে মানে 1 বা 101 এটা মানে হচ্ছে 3 বিট শুধু এই স্টোর করতে কয় বিট লাগে এটা ফাইন্ড আউট করবেন যদি না জানেন ফাইন্ড আউট করবেন করে আমাকে কালকে বলবেন ল্যাব ক্লাসে আচ্ছা আসেন এটা খুব সহজ জিনিস সেটা আপনারা প্রোগ্রামিং করেন যেহেতু আপনারা তো আপনাদের জানাটাই উচিত যে আমরা ডেটা স্টোর করব আমার কতটুকু স্টোরেজ সে কভার করবে কতটুকু স্টোরেজ সে দখল করবে আর কি তো এটা জানবেন যে একটা নাম্বার 5 স্টোর করতে কতটুকু জায়গা লাগে কালকে জেনে আমাকে বলবেন নাকি জানেন কি আপনারা আচ্ছা ঠিক আছে আসেন মেইন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশনটা বোঝা সিমেট্রিক এনক্রিপশনের মধ্যে দুটো ভাগ ছিল AES আর DES এবং এটা ওল্ডার টাইপ সো এটা কম ইউজ হয় এবং খুব বেশি ইউজ হয় না যেটার মধ্যে আপনার হচ্ছে ডিফারেন্ট কি সাইজ থাকে কি এর সাইজ এরকম নরমাল চাবির মতো না যদিও আপনারা যদি একটা শর্ট ভিডিও এনক্রিপশনের উপর আজকে দেখবেন আপনারা ইউটিউবে সার্চ করে এনক্রিপশন বা ডিক্রিপশনের উপরে শর্ট একটা ভিডিও দেখে নেবেন যার যেটা মনে ইচ্ছা হয় আর কি বাট বেশ কিছু দেখবেন ভিডিও দেখার সময় আপনারা চুজ করতে জানেন যে যেটা হচ্ছে আপনি হচ্ছে ভিউ বেশি আছে এইরকম ভিডিওসগুলি আশা করা যায় যে বেটার হবে বাংলা যে ভিডিওগুলি আছে এগুলি খুব একটা ভালো হয় না সো আপনারা চেষ্টা করবেন যে ইংলিশ ভিডিওগুলি থেকে প্রয়োজন হলে সাবটাইটেল দেখে বোঝার চেষ্টা করবেন এবং খুব লেন্থি ভিডিও দেখার দরকার নেই 10-15 মিনিটের ভিডিও আমি নিজেও দেখেছি কয়েকটা বেশ কিছু ভালো ভিডিও আছে মানে আমি লিস্ট সার্চ করে দেখেছিলাম ক্লাসে আমি প্লে করবো না আপনারা আপনাদের মতো এরকম দেখে নেবেন এই জিনিসটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক যে ডেটাকে আমরা পাঠাচ্ছি ওটাকে কিভাবে সিকিউর করে পাঠানো হয় সেই টেকনিক্সগুলি বা টেকনোলজিসগুলি কি সেটা আমাদের আসলে ভালো মতো জানা দরকার আমাদের ক্লাস নোটের মধ্যে তো অল্প একটু আলোচনা করা আছে খুব বেশি ডিসকাস নাই স্যার জি আচ্ছা তাহলে যে ডেটাটা দিলেন এখানে EPV5 এটা তো স্যার হচ্ছে মানে কোনো ফিক্স ডেটা না 90s আর না স্ট্রিং তো স্যার ASCII ভ্যালু হচ্ছে স্যার ASCII ভ্যালু হচ্ছে 5 বিট হবে ASCII ভ্যালু 5 বিট হয় আচ্ছা এইটা
ASCII ভ্যালু কি এটা আলফা নিউমেরিক ডেটা মানে স্যার এইভাবে তো স্ট্রিং যদি দিই তখন স্যার হিসাব করা আচ্ছা আপনারা বলেন যে ভার্কারের কি ভার্কার দিয়ে 10 দিলাম তাহলে এইটার কি আসছে ভার্কারের মধ্যে কি দেওয়া যায় ক্যারেক্টারের মধ্যে স্যার তো দিতে পারতেন স্যার তাহলে স্যার আরেক জিনিস প্লাস এই হ্যাঁ ক্যারেক্টারের মধ্যে কি আমি ফাইন নিতে পারি স্যার এটা মধ্যে সবই তো নিতে পারবেন সবই নিতে পারবেন। ক্যারেক্টার ওয়ার্ড সব হ্যাঁ তো ভার্কার দিয়ে আমি এই অঙ্কটা লিখলাম তাহলে কতটা হলো এখানে 1 2 3 4 5টা হলো তাহলে আমার 10টা কি দখল করছে 5টা দখল করতেছে তাই না তাহলে ওই 5টাই কত বিট হয় সেটা বিট বের করতে গেলে কি করতে হবে আপনাকে এই প্রত্যেকটা হচ্ছে বাইনারি ভ্যালু বের করতে হবে বাইনারি ভ্যালু বের করলে দেন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটার জন্য কতটুকু জায়গা রাখা হয় ফিক্সড কতটুকু জায়গা রাখা হয় প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য হ্যাঁ এটা জানেন জেনে তারপরে বলেন অসুবিধা নাই এটা নিয়ে আমরা কালকে ল্যাব ক্লাস অনেক সময় পাওয়া যাবে আমরা ডিসকাস করব আচ্ছা দেখেন অ্যাসিমেট্রিক ডিসক্রিপশন অ্যাসিমেট্রিক এনক্রিপশনের কথা বলছিলাম আমরা asymmetric encryption uses a pair of key মানে আমরা তো জানি বলছিলাম যে দুই রকম কি আছে পাবলিক কি এন্ড প্রাইভেট কি তাহলে asymmetric encryption ইউজ করে সিমেট্রিক এ কিন্তু আবার কি মনে করা যায় ওখানে সেম কিটা ইউজ হচ্ছিল আইদার প্রাইভেট হোক আর পাবলিক হোক একই কি ইউজ হচ্ছিল সেন্ডার এন্ড রিসিভারে এবং ওই টেকনোলজি আমাদের চলে না এখন asymmetric এ আমরা বলছি যে এখানে পেয়ার অফ কি এবং একটা পাবলিক কি ফর এনক্রিপশন এবং প্রাইভেট কি ফর ডিক্রিপশন আমি যখন এখান থেকে এ থেকে ডেটা পাঠাচ্ছি এখান থেকে পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে দিচ্ছি পাবলিক কিটা সবার কাছে থাকতে পারে বাট প্রাইভেট কিটা হচ্ছে ওই পারসনের সিক্রেট এইটা যখন ভি ওপেন করছে তখন সেটা প্রাইভেট কি দিয়ে ওপেন করছে অপোজিট এন্ডে এ যদি পাবলিক প্রাইভেট কি দিয়ে লক করে মানে এটা অপোজিট হবে পাবলিক দিয়ে লক করলে প্রাইভেট দিয়ে ওপেন করতে হয় প্রাইভেট দিয়ে লক করলে পাবলিক দিয়ে ওপেন করতে হয় অপোজিটটা দিয়ে করা হয় আর কি তো দেখেন যে এখানে বলছিলাম যে পাবলিক কি ইজ শেয়ার ওপেনলি পাবলিক কি ওপেনলি শেয়ার করা হয় while the private key is kept secret example include RSA এই RSA এক্সপ্লেইন করতে গেলে দেখা যাচ্ছে RSA একটা চ্যাপ্টার আমরা এত ডিটেইলসে যাব না মানে এটা অনেক বেশি RSA হচ্ছে তিনজন সায়েন্টিস্টের নামের প্রথম অক্ষর নিয়ে তিনজন সায়েন্টিস্টের নাম এখন মনে পড়ছে না কেউ গুগলে সার্চ করে দেখতে পারেন তো এই তিনজন সায়েন্টিস্ট যারা এই RSA অ্যালগরিদমটাকে তৈরি করেছে RSA algorithm it is one of the most widely used asymmetric algorithm based on the mathematical properties of large prime number মানে এটা একটা অ্যালগরিদম যেটা ওই তিনজন সায়েন্টিস্ট তৈরি করেছে যাদের নামের অক্ষর দিয়ে RSA আসছে এবং এটা একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ নিয়ে এবং যেটা বেসড অন হচ্ছে লার্জ প্রাইম নাম্বার তো বুঝেন যে নাম্বারটা দিয়ে কি করা যায় না যে নাম্বারটা সে নিজে এবং 1 দ্বারা ছাড়া কাউকে ভাগ করা যায় না তো লার্জ প্রাইম নাম্বার বলতে অনেক বড় প্রাইম নাম্বার হতে পারে প্রাইম নাম্বার যে শুধু ওই যে 1 3 5 7 এরকম যে ছোট ছোট বা 2 3 লেটারের নাম্বারের এরকম না বড় হতে পারে মনে করেন যে 1 মিলিয়নের সবচেয়ে কাছের প্রাইম নাম্বার কত 1 মিলিয়ন মানে কয় ডিজিট মিলিয়ন মানে 8 ডিজিট তাই না মিলিয়ন মানে 7 ডিজিট রাইট একের পরে 6টা শূন্য এটা সহজে মনে রাখতে হয় যে 6 শূন্য মিলিয়নে গেলে 9 শূন্য ট্রিলিয়নে গেলে 12 শূন্য সামনে 1 আছে তো মনে করেন যে আপনাকে 1 মিলিয়নের নিকটবর্তী প্রাইম নাম্বার মানে 6 ডিজিটের সবচেয়ে বড় প্রাইম নাম্বার কি আমরা এরকম বড় বড় প্রাইম নাম্বারগুলিকে নিয়ে যেটা কে এই করে করা হয় আর কি মনে করেন যে যেমনটা বলছিলাম যে এই যে মনে করেন এইটা আমার কি এখন এইটা আমি টেক্সটটা পাঠালাম এইটাকে একটা সহজ লজিক হতে পারে যে এইটার কি পজিশনগুলিকে নেবে এ ধরেন অ্যালফাবেটিক্যালি যদি সাজাই এর পজিশন হচ্ছে 1 তারপর বি এর পজিশন হচ্ছে +2 ডি এর পজিশন হচ্ছে +4 এইভাবে করে টোটাল আমার যে সংখ্যাটা আসে এখানে আমার এই নাম্বারগুলো থাকবে না শুধু টেক্সট নিয়ে থাকবে টোটাল মনে করেন আসছে 7 এই 7টাকে আমি পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে 7টাকে যখন পাঠিয়ে দেওয়া হচ্ছে এই টোটালটাকে মিল করবে আবার ডেটার অপর প্রান্তে এসে
যে ডেটাটার ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা। আমি পাঠাইছি ABD, এটা কিন্তু ডেটা, কি কথা বলছে না, ডেটা পাঠাইছি ABD, অপর প্রান্তে যে ডেটাটা পৌঁছাইছে সেই ডেটাটা সেম আছে কিনা সেটা মিল করার এটা একটা টেকনিক। এরকম কমপ্লেক্স অনেক টেকনিক আছে, আমরা একদম ইজিয়েস্ট একটা ওয়ে বলছিলাম যে ওটার পজিশনগুলিকে যোগ করে সেই ভ্যালুটাও পাঠানো হয়, যেটা অপর প্রান্তে যে ডেটাটা পৌঁছায় সেটাকে ক্রস চেক করে দেখে যে ভ্যালুটার সাথে সিমিলার আছে কিনা। RSA তে যেটা বলছিলাম যে ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি used asymmetric algorithm based on the mathematical properties of large prime numbers. আর ECC আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে elliptic curve cryptography, যেটা প্রোভাইড করছে the same level of security as RSA, মানে RSA খুব সিকিউর, ওইটার মতো কাছাকাছি সেম লেভেলেরই সিকিউরিটি আপনার ECC প্রোভাইড করে, but with smaller key size, but এখানে key এর সাইজটা তুলনামূলক ওইটার চেয়ে ছোট হয় RSA এর চেয়ে, making it more efficient in terms of computation and memory usage. যেহেতু key সাইজটা কম্পারেটিভলি একটু ছোট হয়, তো সেটা কম্পিউটেশনের জন্য এবং হচ্ছে আপনার মেমোরি ইউসেজটাও কম্পারেটিভলি একটু কম হচ্ছে, সেই কারণে আমাদের এটাও ওয়াইডলি চলে, ওয়াইডলি পপুলার আর কি। এবার আরেকটা কনসেপ্ট হচ্ছে হ্যাশিং কনসেপ্ট। হ্যাশিং কনসেপ্টে কি, হ্যাশিং কনভার্টস ডেটা ইনটু ফিক্সড সাইজ অফ স্ট্রিং অফ ক্যারেক্টারস। মনে করেন ক্যারেক্টার ফিক্সড সাইজ অফ স্ট্রিং কি 8টা করে ক্যারেক্টার ভাগ করে দিচ্ছে, এরকম করবে, which is typically a digest unique to the original data. Hash function are one way, meaning they cannot be reversed or retrieved to the original data. Hash করে ফেললে ওইটা থেকে আর অরিজিনাল ডেটা রিট্রাইভ করা যায় না, ওইটা জাস্ট অরিজিনাল ডেটার সাথে যখন পৌঁছাচ্ছে অরিজিনাল ডেটাটা, সেটার সাথে আবার ওইখানকারটাকে হ্যাশ ভ্যালু করে সেইটাকে কম্পেয়ার করবে। হ্যাশিং ইজ কমনলি ইউজড ইন, কি কি কাজে ইউজ করা হচ্ছে হ্যাশিং? Hashing is commonly used in data integrity check, ensuring data has not been tampered with by comparing with the hash of the original data with the hash of the received data. Data integrity check করার জন্য ইউজ করা হচ্ছে। তারপরে storing password, instead of storing password in plain text, system store hashes of password, adding an extra layer of security. ওই শুধু পাসওয়ার্ডটাকে ওইভাবে সেট করে না, ওই পাসওয়ার্ডটার হ্যাশিং টেকনোলজি অ্যাপ্লাই করে যেটা আসছে সেটাকে সহজ সেট করে, যেটা একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি দেয়। আমরা ওই যে ওয়ান ওয়ে করলাম যে পাসওয়ার্ড মাধ্যমে তো ওয়ান ওয়ে ভেরিফিকেশন হয়, আমরা 2 ওয়ে 3 ওয়ে মোর সিকিউরিটির জন্য করতে পারি, সেই ইস্যুগুলিও আমরা চিন্তা করতে পারি এখানে, যেটা এই পরবর্তী 4 নম্বর পয়েন্টের মধ্যে আসবে, অথেন্টিকেশনের মধ্যে। আচ্ছা, এক্সাম্পলে মনে করেন যে এখানে কেমনটা বলছে, এক্সাম্পল SHA-256, that is a part of SHA-2 family which produce a 256 bit hash, and MD5 which is now considered weak due to the vulnerabilities. The MD5 টা এখন হচ্ছে vulnerabilities এর কারণে ওইটাকে একটু উইক ধরা হয়, এবং সেক্ষেত্রে SHA-256 এই ধরনের টেকনোলজি ইউজ করা হয়। বেশ কিছু নতুন নতুন টার্মস আপনাদের সামনে আসছে, প্রত্যেকটা টার্মসকেই হচ্ছে ভালো করে আজকে আপনারা একটু নোট রাখবেন, যে আপনারা দেখবেন হচ্ছে ক্রিপ্টোগ্রাফি কি এন্ড হ্যাশিং কি, এই দুটো জিনিস ভালো করে দেখবেন। হ্যাশিং ইজ এ ডিফারেন্ট টেকনিক ইন দ্য ক্রিপ্টোগ্রাফি, আন্ডার দ্য ক্রিপ্টোগ্রাফি। তো এই দুটো জিনিসকে আপনারা এই যে আপনাদের সাথে যে টেক্সট বুক শেয়ার করেছিলাম, আচ্ছা দেওয়া আছে আপনাদের গ্রুপে, টেক্সট বুক থেকে আরেকটু ভালো করে দেখেন। আমাদের আজকে এটা শেষ করতে হবে, আমাদের পরের দিন অন্য ডিসকাশন আছে। সো 14টা পয়েন্টের এই একটা পয়েন্ট নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করা যাবে না অ্যাকচুয়ালি। 4 নম্বর পয়েন্টে আসেন যে অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন। আমরা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে আলোচনা করছিলাম। অথেন্টিকেশন কাকে বলছে আর অথরাইজেশন কাকে বলছে, এই দুটো জিনিস আগে একটু শর্টে বুঝি। অথেন্টিকেশন হচ্ছে দ্য প্রসেস অফ ভেরিফাইং দ্য আইডেন্টিটি অফ এ ইউজার, ঠিক আছে, ভেরিফাইং দ্য আইডেন্টিটি অফ এ ইউজার device or a system before granting access to the resource. খেয়াল করুন, আমার পাশাপাশি চাইলে আমি কি বড় করে দিব, দেখা যাচ্ছে তো আশা করি। আচ্ছা, তাহলে দেখেন যে অথেন্টিকেশন কাকে বলছি, খুব সহজ ভাষায় আছে যে the process of verifying the identity of a user অথবা একটা ডিভাইস or a system যেটা নেটের সাথে কানেক্টেড আছে,
এবং গ্র্যান্টিং অ্যাক্সেস টু দ্য রিসোর্স, যে রিসোর্স আছে ওইটার অ্যাক্সেসকে গ্র্যান্ট করতে চাচ্ছে, মানে অ্যাক্সেসটা হচ্ছে কন্টেন্টটাকে অ্যাক্সেস করার পারমিশন চাচ্ছে আর কি। ইট এনশিওরস দ্যাট দ্য এন্টিটি রিকোয়েস্টিং অ্যাক্সেস ইজ হু দে ক্লেম টু বি। এটা এনশিওর করে দ্যাট দ্য এন্টিটি রিকোয়েস্টিং অ্যাক্সেস ইজ হু দে ক্লেম টু বি। এই অথেন্টিকেশনের যে কিছু ওয়ে আছে তার মধ্যে মনে করেন একটা পাসওয়ার্ড, এটা একটা কমন মেথড, এটা নিয়ে আলোচনার কিছু নাই। তারপরে যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটাকে এমএফএ, এই ওয়ার্ডটা হয়তো আপনারা শুনতে থাকতে পারেন, যেটার মধ্যে আমরা মাল্টি ফ্যাক্টরে যে আপনার মোবাইলে যে অথেন্টিকেশন দেন দেখবেন যে লেখা আছে এমএফএ, মানে আপনারা পিন দেবেন না পাসওয়ার্ড দেবেন নাকি ওই যে দিবেন ডায়াগ্রাম ড্র করে দিবেন, ওই সিস্টেমটার নামই হচ্ছে এমএফএ। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বলা হয়, যেটাকে অ্যাডস লেয়ার অফ সিকিউরিটি বাই রিকোয়ারিং টু অর মোর অফ দ্য ফলোইং। নিচে যেই ওইগুলি আছে এটার মধ্যে অ্যাটলিস্ট দুইটা বা দুইয়ের বেশি অথেন্টিকেশনের মাধ্যমে সিকিউরিটি লেয়ারটাকে এনশিওর করে। সামথিং ইউ নো, সামথিং ইউ নোর মধ্যে আসছে যেমন একটা পাসওয়ার্ড বা একটা পিন, যেটা আপনি জানেন, পাসওয়ার্ড বা পিন আপনি জানেন, সামথিং ইউ নো। দেন সামথিং ইউ হ্যাভ, তা আপনার কি আছে? সামথিং ইউ হ্যাভ এ স্মার্টফোন সিকিউরিটি টোকেন অর স্মার্ট কার্ড, যেটা আপনার কাছে থাকতে পারে। আপনি স্মার্ট কার্ডের মাধ্যমে ডোর লক করে ঢুকে পড়লেন, স্মার্টফোন আপনার কাছে থাকতে পারে যেটার মাধ্যমে আপনি নেটওয়ার্কে অ্যাক্সেস করবেন। সামথিং ইউ আর, আপনি সামথিং ইউ আর, তার মধ্যে আসছে কি বায়োমেট্রিক, যেটা আপনি, আপনার ফিঙ্গার না হলে ওইটাই অথেন্টিকেশন, যে আপনার ফিঙ্গারটা আপনি দিচ্ছেন, যার মাধ্যমে আপনি অথরাইজড ইউজার হিসাবে আপনি রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারবেন। such as fingerprint, facial recognition or iris scan, এইরকম বিভিন্ন যে ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, ফেসিয়াল হতে পারে বা আইরিস হতে পারে। আপনারা জানেন যে এইগুলি একজনের সাথে আরেকজন হুবহু মিলবে না কখনো, মানে চেহারা একই রকম হতে পারে, মনে করেন আইডেন্টিক্যাল টুইন, বাট তারপরেও কিন্তু ফেস রিকগনিশনে ধরা পড়ে যাবে কোথাও না কোথাও একটু হলেও। ওইটাই বলছি, আইডেন্টিক্যাল টুইন বলেছি, শুধু জমজ না, হুবহু একরকম দেখতে জমজ। জমজ কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে হুবহু একরকম দেখতে, আরেকটা হচ্ছে যে না একটু ডিফারেন্স আছে, বোঝা যায় যে ওরা ভাই কিন্তু জমজ বোঝা যায় না। আর কিছু জমজ আছে দেখবেন যে একদম হুবহু একরকম দেখতে, এটাকে বলে আইডেন্টিক্যাল টুইন। তো ওইটাই বলছি যে আইডেন্টিক্যাল টুইন দিয়েও কিন্তু ফেস রিকগনিশন সম্ভব না, আর আইরিস আর ফিঙ্গার তো সম্ভবই না। ঠিক আছে, এই হচ্ছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। এরপরে আছে, নিচে আছে biometrics, use unique physical characteristics for authentication. For instance, fingerprint scanner are commonly used in the smartphone and laptop for secure login. সার্টিফিকেট, মানে এখানে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট, আপনারা যে একটা কন্টেন্ট পাঠালাম তার সাথে ডিজিটালি সাইন করে দেওয়া হয়, ওই ডিজিটাল সাইনটাকে কিন্তু আবার এনক্রিপ্ট হয়ে ওইটাকেও টেক্সটে কনভার্ট হয়ে যায়, মানে ওই ইমেজটা কনভার্ট হয়ে যায় টেক্সটে, এবং ওইটা মিল পেলেই তারপরে ওপেন হয়। সেটাকে বলা হয় সার্টিফিকেটস এর মধ্যে ডিজিটাল সার্টিফিকেটস ইস্যুড বাই এ ট্রাস্টেড সার্টিফিকেট অথরিটি ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, মানে সার্টিফিকেটটা যে সেন্ড করছে তার আইডেন্টিটিটা হচ্ছে এটা বেয়ার করে। এন্ড দিস আর ওয়াইডলি ইউজড ইন এসএসএল অথবা টিএলএস টু অথেন্টিকেট ওয়েবসাইট টু ইউজার। এসএসএল আর টিএলএস এই দুইটা আমাদের পরবর্তীতে যে পরের পেজে ডিসকাশন করা আছে, যেটা আছে হচ্ছে ভিপিএন এর মধ্যে। এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার, আর টিএসএল মানে হচ্ছে টিএলএস মানে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। এটা পরের পেজে আছে আর কি। এটা ছিল আমাদের অথেন্টিকেশনের মধ্যে কয়েকটা মেথডের কথা আলোচনা করা হয়েছে। এবার অথরাইজেশন কাকে বলছে? অথরাইজেশন হচ্ছে ডিটারমাইন্স what an authenticated user or device is allowed to do, মানে আমি অথেন্টিকেট হিসাবে লগইন করলাম, করার পরে মনে করেন যে আমাদের ইআরপিতে সেম ইআরপি ins.ios.edu.bd আপনি লগইন করলেন, আপনি আপনার আইডি দিয়ে লগইন করলে আপনি যে যে জিনিস অ্যাক্সেস করতে পারবেন, আমার আইডি দিয়ে লগইন করলে আমি ডিফারেন্ট আরো কিছু জিনিস অ্যাক্সেস করতে পারবো। আমার ম্যানেজমেন্ট হেড যখন ওইটাকে অ্যাক্সেস করবে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে আরো বেশি কিছু অপশনস অ্যাক্সেস করতে পারবে। তো
তো এই বিষয়টা আসছে অথরাইজেশন, মানে আপনাকে কতটুকু জিনিসে অথরাইজ করা হয়েছে। 10টা পয়েন্ট আছে ওখানে, আপনি 2টা অ্যাক্সেস করতে পারেন, আমি 4টা অ্যাক্সেস করতে পারি, আর একজন সিনিয়র 6টা অ্যাক্সেস করতে পারে। একদম সুপ্রিম যে সে হয়তো 10টা অপশনে 10টাই অ্যাক্সেস করতে পারে। এই বিষয়টাই হচ্ছে অথরাইজেশন, যেটাকে আমরা বলছি ডিটারমাইন্স হোয়াট অ্যান অথেন্টিকেটেড ইউজার। অফকোর্স ইউজার অথেন্টিকেটেড হতে হবে। আপনি যদি ইউজার না হন, মানে আইওএস এর বাইরের কেউ যদি হয়, সে নাম পাসওয়ার্ডও তার নাই, সে ওখানে ঢুকতেই পারবে না। সে একটা আন্দাজে আইডি টিপলো, মনে করেন আপনার আইডিটাই দিল, দিয়ে আপনার পাসওয়ার্ডটা তো সে জানে না, সো সেখানে ঢুকতেই পারবে না, সো সে অথরাইজড না। আচ্ছা, এইখানে অথরাইজেশন ইজ টিপিক্যালি ম্যানেজড থ্রু দ্য অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম। অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে কাকে কতটুকু, ওই যে মানে কে, আপনি 2টা অপশন দেখতে পাবেন, আমি যে 4টা অপশন দেখতে পাবো, এটা কিভাবে ঠিক হচ্ছে, এটার ওই যে টুলসটা, একটা ওই যে সফটওয়্যারটা, এটার মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজমটা দেওয়া থাকে, যে অ্যাক্সেস কন্ট্রোল ডিসাইড করে যে এই ইউজার, যে ইউজারটা কারেন্টলি লগ ইন করলো, সে কতটুকু অ্যাক্সেস করতে পারবে। তার মানে যতগুলি ইউজার ক্রিয়েট করা হয়েছে সবগুলি ইউজারই ওই অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে লিস্ট আছে, যে এই ইউজারের লগ ইন করেছে, এই ইউজার লগ ইন করেছে, তো তার পাওয়ার কতটুকু। লাইক নর্মাল ইউজার এবং অ্যাডমিন ইউজার ইন ইউর কম্পিউটার, ঠিক আছে। আপনি অ্যাডমিন ইউজারদের যখন লগ ইন করবেন, আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন এবং মডিফাই করতে পারবেন। ওই সেম পিসিতে আপনি লগ ইন করছেন যখন নর্মাল ইউজার হিসাবে, তখন আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারেন না। বিশেষ করে ফাইল অ্যাক্সেস করতে পারলেও কোনো রকম চেঞ্জ করা যায় না আর কি। অ্যাক্সেস কন্ট্রোল মেথডের মধ্যে 3টা বিষয় আলোচনা করা হয়েছে। এখানে দেখেন, ফার্স্ট ওয়ান হচ্ছে ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল, ডিএসি, যেটা কি করছে, অ্যাক্সেস রাইটস আর অ্যাসাইনড বাই দ্য ওনার অফ দ্য রিসোর্স। User can pass their access right to others, which can lead to a less secure environment if not managed carefully. একটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল, এমএসসি, যেটা হচ্ছে সেন্ট্রাল অথরিটি এনফোর্সেস স্ট্রিক্ট অ্যাক্সেস কন্ট্রোল বেসড অন দ্য প্রিডিফাইন্ড রুল, often used in the environment required in high security. রোল বেসড কন্ট্রোল, আমরা বলা থাকবে না, এখানে একটু দেখেন, একটা একটা করে লাইন লেখা আছে, নিচের দিকে মোবাইল না টিপে একটু এদিকে দেখলে ভালো হয়। রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, যেটা সংক্ষিপ্ত নাম হচ্ছে আরবিএসি, যার ফুল ফর্ম হচ্ছে অ্যাক্সেস রাইটস আর অ্যাসাইন, মানে কোনটায় কতটুকু অ্যাক্সেস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেস রাইটস আর অ্যাসাইন based on the roles within an organization. For example, an employee, যেটা আমরা যেখানে বলছিলাম রোল বেসড আর কি অ্যাক্সেস, an employee in HR department might have access to payroll system but not in the network administration tool. মানে যে ধরনের ইউজার তাকে সেই পরিমাণ অ্যাক্সেস দেওয়া, যেটা সেটা হচ্ছে রোল বেসড। আর ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল আমরা বলছিলাম যে একটা সেন্ট্রাল অথরিটি that enforces restrict access control based on predefined rule, পূর্ববর্তী নির্ধারিত কিছু রুলস এর উপর বেস করে সেটা করে, and often used in the environment of high security. হাই সিকিউরিটি এনভায়রনমেন্ট বলতে মূলত বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা যে মিলিটারি হচ্ছে অ্যাকচুয়ালি সব দেশেই ধরা হয় সবচেয়ে হাই সিকিউরিটি, তাদের ইনফরমেশনগুলিকে রাখা হয় এবং তাদেরও তো ডেটা আদান প্রদান করা লাগে নেটওয়ার্কের মাধ্যমে। তো এবং অনেকেরই নজর থাকে যে বিশেষ বিশেষ কান্ট্রির মিলিটারি সাইটগুলিতে একাধিক সাইট আছে তাদের, এবং তাদেরও অনেক ডেটা আদান প্রদান করা লাগে, তাদেরও অনেক রিসোর্সকে নেট থেকে নেওয়া লাগে, কারণ অনেক কিছুকে ফাইন্ড আউট করতে গেলে স্যাটেলাইটের সাথে কানেক্টেড হতে হবে। তো অনেক রিসোর্সকে রিসার্চ পারপাসে তাদেরও হচ্ছে অ্যাক্সেস করা লাগে। সো ওই সুযোগে অনুপ্রবেশকারী মানে ইন্ট্রুডার কেউ যেন ভিতরে না চলে আসে সেই বিষয়টাকে অনেকটা খেয়াল রাখতে হয়, এবং সেই জন্য এই সিকিউরিটি ইস্যুসগুলি খুব কেয়ারফুলি এগুলিকে দেখা হয়ে থাকে আর কি। 5 নম্বর পয়েন্টে আসেন, ফায়ারওয়াল। ফায়ারওয়ালের নাম তো শুনেছেন আপনারা কমনলি। ফায়ারওয়াল হচ্ছে একটা ব্যারিয়ার বিটুইন ইউ এন্ড দ্য নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কটা হতে পারে একটা ল্যান্ড নেটওয়ার্ক, হতে পারে ওয়ান নেটওয়ার্ক, হতে পারে ইন্টারনেট। তা একটা ল্যান্ড নেটওয়ার্কের মধ্যে আমি একটু ড্র করে করছি না, একটু সংক্ষেপে আলোচনা করি। ফায়ারওয়ালের মধ্যে দেখেন যে ফায়ারওয়াল অ্যাক্টস এ ব্যারিয়ার বিটুইন এ ট্রাস্টেড ইন্টারনাল নেটওয়ার্ক, মানে আমাদের ল্যান্ড কানেকশন যেটা, এটাকে আমরা ট্রাস্টেড ইন্টারনাল নেটওয়ার্ক বলবো, এবং আনট্রাস্টেড এক্সটার্নাল নেটওয়ার্ক, এই দুইটার মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করছে। আনট্রাস্টেড এক্সটার্নাল নেটওয়ার্ক বলতে চলে আসে, মনে করেন যে আপনার
বাইরের কোনো হচ্ছে নেটওয়ার্কের সাথে অ্যাড হচ্ছি, কমনলি এটাকে ইন্টারনেটের সাথে কম্পেয়ার করা হচ্ছে। কারণ আমরা হচ্ছে আমার নেটওয়ার্ক থেকে আমার রাউটার হয়ে চলে যাচ্ছে ইন্টারনেটে। ইন্টারনেটের মধ্যে তো সবার খোলা মাঠ, যে যার মতো ওখানে অ্যাক্ট করতেই পারে, ঠিক আছে, মানে ভালো অ্যাক্টিংও করতে পারে, খারাপ অ্যাক্টিংও করতে পারে। তো ওই যে খারাপগুলি যাতে আমরা না ঢুকে যায়, ভালো যে সে অনুপ্রবেশ করবে না, আপনার ব্যাপারে নাক গলাবে না, কিন্তু খারাপ যে সে তো আপনার ব্যাপারে নাক গলাতেই পারে। সেই বিষয়গুলিকে সেফ রাখার জন্য ইন্টারনাল নেটওয়ার্ককে আনট্রাস্টেড এক্সটার্নাল নেটওয়ার্ক থেকে সেফ রাখার জন্য ফায়ারওয়াল ইউজ করা হয়ে থাকে। ফায়ারওয়ালের কাজ কি? ইট ফিল্টার্স ইনকামিং এন্ড আউটগোয়িং ট্রাফিক বেসড অন দ্য প্রি-ডিটারমাইন্ড সিকিউরিটি রুল। আপনারা যেরকম দেখবেন যে আমরা যখন এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আসি, দেখেন যে এখানে বেশ কিছু রুল সেট করা যায় যে কাজগুলি আপনারা কমনলি করতে পারেন। কন্ট্রোল প্যানেলের মধ্যে গেলে আপনারা ফায়ারওয়াল বলে একটা অপশন পাবেন। ডিফেন্ডার এন্ড ফায়ারওয়ালের মধ্যে গেলে আচ্ছা, মেনলি যেটা দেখা যাচ্ছিলাম, ফায়ারওয়ালের মধ্যে আপনারা ফায়ারওয়াল থেকে আনট্রাস্টেড কিছু ইনস্টল করতে গেলে ফায়ারওয়াল ফার্স্ট কথা অফ করে নিতে হয়। ফায়ারওয়ালের মধ্যে কিছু রুলস সেট করে দেওয়া যায়, মানে আপনি চান যে কোন কোন সাইট আসবে, কোন কোন পোর্ট থেকে ডেটা আসবে, সেগুলিকে সবকিছু ইনকামিং এবং আউটগোয়িং বোথ দুইটাতেই কাজ করা যায়। এটা একটু সংক্ষিপ্ত যদি একটু ড্র করি বুঝতে একটু সুবিধা হবে আপনাদের। মনে করেন যে এখানে হচ্ছে ইনকামিং পোর্ট, আউটগোয়িং আছে, আউটগোয়িং এরও ধরেন পোর্ট আছে। তো আমরা যখন ব্লক করি তখন আপনারা আইপি অ্যাড্রেসে তো এই জানেন, মনে করেন যে 192.168.1.0 অথবা হতে পারে 172.10.0.0। এই ইনকামিং এ যখন আমি এইরকম ব্লক করব, দেখেন এই যে 172.10.0.0 এই আইপিটা যখন আমি ওই যে ফায়ারওয়ালের মধ্যে ঢুকলে ওখানে আপনারা সেট ফায়ারওয়াল রুলস এরকম একটা পাবেন, ওইটাই ঢুকলে আপনি ওখানে রুল অ্যাড করে দিতে পারবেন। রুলটা মানে হচ্ছে যে আপনি কাকে ইন করবেন, কাকে ব্লক করবেন, এটা আপনি ওখানে ডিফাইন করে দিতে পারবেন। এটা খুব সহজ একটা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে দেওয়া আছে, সেটা আপনারা করতেই পারবেন। বাট কাকে ইন করব সেটা নিয়ম হচ্ছে এরকম যে 172.10.0.0 এটা কি অ্যাড্রেস বলেন তো? এটা আইপি অ্যাড্রেস একটু ডিটেইলসে বলেন। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস কেন? ইম্পর্টেন্টটা কি? ইম্পর্টেন্টটা কি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস? এটাকে আপনি বলতে পারেন একটা আইপি অ্যাড্রেস। একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে হচ্ছে? এই যে দেখেন লাস্টে দুইটা 00, মানে লাস্টে দুইটা 00 মানে এই দুইটা নেটওয়ার্কের যে ওপেন, আপনি এটার মধ্যে যত ডিভাইস কানেক্ট করেন, এই যে আপনাকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দেওয়া হলো, এই নেটওয়ার্ক অ্যাড্রেসকে আপনি ডিস্ট্রিবিউট করে সাবনেট করতে পারেন, তারপরে এটাকে আলাদা আলাদা ল্যান করতে পারেন, ভিল্যান করে করতে পারেন। এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা মানে হচ্ছে 172.10.0 জায়গায় 1 2 3 4 থেকে 255 হতে পারে, এই 0 জায়গায়ও 1 থেকে 255 পর্যন্ত হতে পারে। তাহলে যতগুলি আইপি অ্যাড্রেস আছে সবাইকে ব্লক করে দেওয়া হবে। তাহলে এইভাবে যখন আপনি আইপি পুরো ব্লক ধরে ব্লক করবেন, এটা হলো ইনকামিং এর, মানে আমার এখানে এইখান থেকে কোনো কিছু ইন হবে না। আপনি যদি স্পেসিফিক ভাবে কোনো একটা আইপি কে ব্লক করে দিতে চান, তাহলে আপনি শুধু সেই আইপিটাকে লিখে দিতে পারেন। যদি কোনো একটা নেটওয়ার্ককে ব্লক করে দিতে চান যে আইওএস এ আমরা লগইন করতে পারবো না, আমি বাসার পিসি থেকে ই করলাম যে আইওএস এ ঢুকবেই না, তাহলে আইওএস এর যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে পুরো ব্লক করে দিলাম। অথবা হতে পারে যে না, আমি অনেকের পিসি থেকে আমারটা ঢুকতে পারবে না, তাহলে তার পিসির আইপি লক করে দিলাম। এইখানে যদি আপনি এনি রাখেন, এইখানে পোর্ট নম্বরে দিলেন আপনি মনে করেন 80 পোর্টে কি হয়, কয়েকটা কমন পোর্ট নাম্বার আপনাদেরকে মনে রাখতে হবে। সার্চ করে আমার কাছে বের করা আছে কোন কোন পোর্টে কি কি কাজ হয়, অল্প কিছু, মানে অনেক পোর্ট নাম্বার তো অনেক, জাস্ট কমন কয়েকটা পোর্ট নাম্বার মনে রাখবেন। এইচটিটিপি পোর্ট, এইচটিটিপি পোর্ট মানে হচ্ছে আমি কোথাও ব্রাউজ করতে পারবো না, আমি পোর্টে যদি 80 দিয়ে ব্লক করে দেই
তাহলে এই ব্রাউজ করা যাবে না, কিছুই আর ব্রাউজ করা যাবে না, মানে ইন্টারনেটে আপনি ব্রাউজ করতে পারবেন না। আপনি কি করতে পারবেন, অন্য আইপিতে ঢুকতে পারবেন, ল্যান এর অন্য আইপিতে, ওয়ান এর অন্য আইপিতে ডিরেক্ট ক্লিক করতে পারবেন, বাট পোর্টে এসে যখন ব্লক করে দিব তখন ইন হবে না। সেম ভাবে এখানে আউটগোয়িং এ আপনি এইভাবে আইপি দিতে পারেন যে আউটগোয়িং হয়ে ওইখানে যাবে না, ইন হবে ওখান থেকে, বাট আউটগোয়িং যাবে না। এবং আউটগোয়িং এ আপনি পোর্ট দিয়ে দিতে পারেন। আউটগোয়িং এ পোর্ট যদি যেরকম ভাবে পোর্ট করে দেবেন, এসএমটিপি পোর্ট আছে যেগুলো সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এই ধরনের পোর্ট আছে, এফটিপি পোর্ট আছে যেগুলি ধরেন এফটিপি অনেক সময় সিকিউর হয় না, আমরা যে কোনো ভাবে ওখান থেকে ফাইল আদান প্রদান ওপেন হয়ে যেতে পারে, অ্যাক্সেসটাকে ক্লোজ রাখার জন্য আমরা এই রুলসগুলিকে সেট করে দিতে পারি। বেশ কিছু রুল সেট করার জন্য সাসপিসিয়াস কিছু আইপি অ্যাড্রেস এবং পোর্টস আপনারা নেটে সার্চ করলে ওগুলি সব লিস্ট আকারে পাওয়া যায়। জাস্ট পুরো লিস্টটাকে কপি নিয়ে আপনার ফায়ারওয়ালের মধ্যে অ্যাড করে দিলেও অনেক সময় হয়ে যায়। আচ্ছা, তাহলে ফায়ারওয়ালের মধ্যে আমরা বলছিলাম যে ফিল্টার্স ইনকামিং এন্ড আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক বেসড অন প্রি-ডিটারমাইন্ড সিকিউরিটি রুল। কিছু পূর্ববর্তী সিকিউরিটি রুলটাকে ফলো করে আমরা ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিকটাকে ফিল্টার করতে পারি। কি কি টাইপের হয় আপনার ফায়ারওয়ালের টাইপসগুলি হচ্ছে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল। কাকে বলছি আমরা, দিস ফায়ারওয়াল অ্যানালাইজ দ্য প্যাকেট sent to and from the network based on the criteria like source and destination IP address, port and protocol. আমরা এখানে প্রোটোকলও মেইনটেইন করে দিতে পারি যে আমরা টিসিপি পোর্ট থেকে কোনো টিসিপি পোর্ট নাম্বারও দিতে পারি, পোর্টের এরকম দিতে টিসিপি পোর্ট দিয়ে কোনো যা আসবে ওইটা সব লক, এরকম ভাবে পোর্টও দিতে পারি। তাহলে দেখেন যে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের মধ্যে বলছে যে এই ফায়ারওয়াল অ্যানালাইজ দ্য সিআর this firewall analyze the packets sent to and from the network based on the criteria like source and destination IP address, port and protocol. They do not inspect the content of the packet. প্যাকেটের ভিতরে ঢুকে দেখে না, জাস্ট উপরে ঠিকানাটা যে ওই ঠিকানা থেকে আসছে ওই প্যাকেটকে আমি নেবই না, ঠিক আছে। প্যাকেটের ভিতরে কি আছে তা দেখবো না, আগে ঠিকানা দেখেই ওকে পাবো। সেকেন্ড আরেক রকম আছে, এটা হলো প্যাকেট ফিল্টারিং। সেকেন্ড আরেকটা হচ্ছে স্টেটফুল ইন্সপেকশন ফায়ারওয়াল। This firewall track the state of the active connection made on the decision based on the context of the traffic, যেমন only allowing the traffic that is a part of an established session. এখানে বলছে যে this firewall track the state of the active connections and make decision based on the কনটেক্সটের উপরে বেস করে অফ দা ট্রাফিকের কনটেক্সটের উপরে বেস করে এটাকে কি করছে আপনার only allowing traffic that is a part of a established session. আচ্ছা, থার্ড ওয়ান ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ে, যেটাকে আমরা প্রক্সি ফায়ারওয়াল বলছি। দিস ফায়ারওয়াল inspect traffic at the application layer, making them more secure as they can understand the filter based on the specific application. আর তারপর আছে যে ইনস্ট্রাকশন ডিটেকশন সিস্টেম, যাকে আইডিএস বলছি। আইডিএস মনিটর দ্য নেটওয়ার্ক ট্রাফিক ফর সাসপিশিয়াস অ্যাক্টিভিটি or policy violates and generates alert, while IDS are detect potential security breaches. সিকিউরিটি ব্রিচ মানে হচ্ছে সিকিউরিটিকে ভঙ্গ করার কথা বলা হচ্ছে। It does not prevent them. It is the role of instruction prevention system. সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না বিষয়টা। আপনারা ওই ফায়ারওয়ালের বিষয়টাই ভালো করে দেখো। ফায়ারওয়াল ডিফারেন্ট টাইপস অফ ফায়ারওয়াল এবং ওইটার কাজ কিভাবে করে। ফায়ারওয়াল বেসিক্যালি দুই রকম হয়, একটা সফটওয়্যার বেসড হয় এবং হার্ডওয়্যার বেসড হয়। আমাদের অপারেটিং সিস্টেমের সাথে যেটা দেওয়া আছে এটা সফটওয়্যার বেসড। আমরা যখন একটা ল্যান কানেকশনের মধ্যে থাকি তখন সফটওয়্যার বেসড ফায়ারওয়ালটা আমাদের জন্য এনাফ। বাট যখন আমরা আমাদের ল্যানকে ওই যে বললাম একটু আগে যে বাইরের নেটওয়ার্কের সাথে কানেক্টেড করব, তখন আমাদেরকে আরো সিকিউর করার জন্য আপনার হার্ডওয়্যার বেসড ফায়ারওয়ালটাকে তখন ইনক্লুড করা লাগে। এবং হার্ডওয়্যার বেসড ফায়ারওয়ালটা আপনার রাউটারের সাথে থাকতে পারে, অনেক সময় রাউটারের সাথে বিল্ট ইন আকারেও থাকে, আবার অনেক সময় আলাদা এক্সট্রা ডিভাইস হিসেবেও ফায়ারওয়ালকে করা হয়। মানে আপনার রাউটার থেকে ওই ফায়ারওয়ালের মধ্যে কানেকশন যাবে, ফায়ারওয়ালে ইন হবে, ওখান থেকে আবার আউট হবে। দ্যাট ইজ একটা ফিল্টার। সহজ কথা, ফায়ারওয়াল হচ্ছে একটা ফিল্টার যেটা আমাদের
স্ট্যান্ডঅ্যালোন পিসিতে যদি আমরা মনে করি এটা আমার পিসিটা এখন একটা স্ট্যান্ডঅ্যালোন পিসি যেটাতে আমি ডেটার মাধ্যমে মোবাইল ডেটার মাধ্যমে হয়তো ইন্টারনেট ইউজ করছি অথবা যে কোনোভাবে ওয়াইফাই থেকে ইউজ করছি। তো একটা ল্যান না হয়ে ডিরেক্টলি আমি যখন ওয়াইফাইতে যাচ্ছি সেক্ষেত্রে আমার এই যে ফায়ারওয়াল এবং ডিফেন্ডারও কিন্তু আপনারা দেখবেন যে আপনারা বিভিন্ন রকম প্যাচ ফাইল ইনস্টল করতে গেলে সব ধরনের প্যাচ ফাইলগুলিকে কিন্তু সে আটকে দেয়। ইভেন ফার্স্টে ডাউনলোড হওয়া থেকে ঠেকায়, আপনি যদি ফোর্সফুলি ডাউনলোড করে ইনস্টল করতে যান তখন এটাকে আটকায়, এবং আপনি ডিফেন্ডার ফায়ারওয়াল দুইটাকেই বন্ধ না করা পর্যন্ত ইনস্টল করা যায় না প্যাচ ফাইলসগুলি। তার মানে ওই যে বিভিন্ন ধরনের প্যাচ ফাইলসগুলিকে সে আইডেন্টিফাই করতে পারে যে দিস আর সাসপিসিয়াস, তো ওই ফাইলগুলিকে এই জন্য করতে প্রপারলি আপনার ইনস্টল করতে দেওয়া হয় না। নাম্বার 6 এ আছে হচ্ছে VPN। VPN মানে কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। VPN creates secure encrypted connection over a less secure network। মানে VPN টা ক্রিয়েট করা হয় যে একটা লেস সিকিউর নেটওয়ার্ককে মোর সিকিউর করার জন্য। বাট আমরা যে বিভিন্ন রকম থার্ড পার্টি VPN গুলিকে ইউজ করি ফ্রি অফ কস্ট, এইগুলি উল্টো আপনার সিকিউরিটি রিস্ক হয়ে যেতে পারে। পসিবল আপনার সিকিউরিটি রিস্ক হয়ে যাওয়ার। মনে করেন আমি একটা VPN সফটওয়্যার তৈরি করেছি যেটাকে আপনাকে বললাম যে প্রতিদিন আপনাকে 5 GB ডেটা ইউজ করতে দিব, তাহলে আমার নিশ্চয়ই কোনো ইন্টেনশন থাকতে হবে, নাহলে আমি এরকম VPN সফটওয়্যারটা তৈরি করলাম এবং 5 GB ডেটা আপনাকে ডেইলি ওই VPN এর মাধ্যমে পাস করতে দিব। আমার বেনিফিটটা কি? আমার বেনিফিটটা হচ্ছে আপনি যে টাকাগুলি পাস করছেন ওইগুলি থেকে আমি নজর রাখছি, ওখান থেকে যখনই আপনি কোনো আপনার কার্ডের নাম্বার দিবেন সেটাকে আমি ওইটাকে নিয়ে নিব, আমার প্রয়োজনীয় ডেটাকে নিয়ে নিব। এই জন্য সিকিউর VPN ইউজ করা উচিত। বিভিন্ন রকম হচ্ছে ডেটা ফ্যাসিলিটি দিচ্ছে দেখে ওইসব VPN ট্রাস্টেড না করে ইউজ করা উচিত না। বাট VPN টা অ্যাকচুয়ালি সিকিউরিটির জন্য আনা হয়েছে, যে আমাদের একটা আনট্রাস্টেড নেটওয়ার্কের মধ্যে একটা প্রাইভেট জোন তৈরি করা হবে এবং সেই প্রাইভেট জোন দিয়ে আপনি আপনার ডেটাটাকে যেন পাস করতে পারেন, সেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা সংক্ষেপে VPN। It allows user securely access a private network and share data remotely। VPN এর মধ্যে যে প্রোটোকলগুলি ইউজ করা হয় সেই প্রোটোকলগুলির একটু নাম সংক্ষেপে আমি বলি। IPsec মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল সিকিউরিটি। এইটা IPsec হচ্ছে একটা সুইট অফ প্রোটোকল that designed to secure IP communication by authenticating and encrypting each IP packet। প্রত্যেকটা আইপি যে প্যাকেট, আইপি মানে ডেটাটা তো প্যাকেট আকারে যায়, এটা আপনারা ভালো করে জানেন। তো ওই ডেটা প্যাকেটটাই ওই আপনার আইপি যে আইপি দিয়ে যাচ্ছে, যে আইপিতে আমরা VPN ইউজ করছি, সেই প্যাকেটগুলিকে সে স্ক্যানিং করে, প্রপারলি স্ক্যান করে, মানে শুধু অ্যাড্রেস স্ক্যানিং না, আপনার ভিতরেও স্ক্যানিং করে, কন্টেন্ট স্ক্যান করে, এবং by authenticating and encrypting each IP packet, and IPsec is commonly used for securing VPN connection। VPN connection সিকিউর করার জন্য এই IPsec যে প্রোটোকলটা আছে এই প্রোটোকলটা ইউজ করা হয়। সেকেন্ড ওয়ানে আছে SSL, যেটা একটু আগে বলছিলাম, অথবা TLS, যেটা used to secure connection for application such as web browser, HTTPS, যেটা আমরা হাইপারটেক্সট সিকিউর যে ভার্সনটা, সেইখানে আপনারা দেখবেন যে SSL প্রোটোকল ইউজ করা হয়, যাতে মানে আমরা হচ্ছে ব্রাউজিংটা যে করব সেই ব্রাউজিংটা যেন হচ্ছে সিকিউর ওয়েতে করতে পারি আর কি, সেই কারণে SSL ইউজ করা হয়ে থাকে। এন্ড ইমেল ক্লায়েন্টের ক্ষেত্রে TSL হচ্ছে ইউজ করা হয়, TLS। And it provides the encryption and authentication, ensuring the data securely transmitted between the। আসলে অনেক থিওরি, তো মানে এত থিওরি বুঝতে পারছি যে তোমাদের খুব বেশি আর ভালো লাগছে না থিওরি শুনতে, কিন্তু কিছু করার নাই। আচ্ছা, আমি লাস্টের দিকে যে পয়েন্টগুলি আছে সিকিউরিটি রিলেটেড, ওইগুলি একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। একটু প্রথম দিকের যে পয়েন্টসগুলি আছে VPN-টাও বেশ ভালো করে একটু দেখতে হবে। আরো দুটো প্রোটোকল আছে এর মধ্যে, যে PPTP, যেটা পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল, যে টানেল করে VPN যেটা কাজ করে, একটা টানেল তৈরি করে কি করে, আমার লোকেশনটাকে চেঞ্জ করে দেয় VPN এ, যেটা কমনলি আমরা দেখে থাকি। তো এইটা একটা প্রাইভেট টানেল, একটা প্রাইভেট চ্যানেল তৈরি করে, সেইটার নাম হচ্ছে, সেই প্রোটোকলটার নাম হচ্ছে PPTP, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। এই VPN প্রোটোকল
that encapsulate PPP packets inside the IP packet for transmission over the IP network, and PPTP is less secure than IPsec and generally considered as outdated. তো এইটা হচ্ছে IPsec এর চেয়ে কম সিকিউর এবং এটা এখন আউটডেটেড হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম যেটা ইউজ হয় সেটা যে প্রথম যেটা বলা হচ্ছিল IPsec, এই প্রোটোকলটা ইউজ করা হয়ে থাকে। আর L2TP মানে লেয়ার 2 টানেলিং প্রোটোকল, এটা বলছে যে often used with IPsec to provide encryption and it is more secure than PPTP. PPTP এর চেয়ে more secure এবং এই L2TP এটা IPsec এর সাথে কম্বাইন ভাবে ইউজ করা হয়ে থাকে। এবং IPsec টা হচ্ছে এখনকার দিনে মোস্ট হচ্ছে সিকিউর একটা টানেলিং প্রোটোকল। এরপরে আছে নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল। নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে বা সংক্ষেপে NAC solution enforces security policy compliances on the devices before they are allowed to connect to the network. It helps prevent unauthorized device from accessing the network and ensures that all devices meet security standard. যার কম্পোনেন্টের মধ্যে অথেন্টিকেশন, কমপ্লায়েন্স চেকিং, পোস্টার অ্যাসেসমেন্ট এই টাইপের কিছু বিষয় ছিল। 8 নম্বর আছে হচ্ছে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার। এইগুলো খুব বেশি এতটা লাগবে না, জাস্ট একটু সংক্ষেপে দেখে নিব। 9 নম্বরটাই আসি আমরা, ওয়্যারলেস নেটওয়ার্ক সিকিউরিটি। আমরা র্যান্ডমলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 8 নম্বরটাকে আমি তোমাদের সেলফ স্টাডির জন্য ছিলাম যে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার একটু দেখে নিলে বুঝতে পারবা, খুব বেশি ডিটেইলসে যাওয়া লাগবে না এটা। এরপর ওয়্যারলেস নেটওয়ার্ক যেটা আমরা কমনলি ইউজ করি সেটা যে সিকিউরিটিগুলো ইউজ করা হয় সেই সিকিউরিটির যে আমরা দেখি যে এটা চ্যালেঞ্জেস কি কি ছিল। চ্যালেঞ্জ হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কস আর ইনহেরেন্টলি মোর ভালনারেবল টু সিকিউরিটি থ্রেটস দেন ওয়্যার্ড নেটওয়ার্ক। মানে ওয়্যার্ড নেটওয়ার্কের চেয়ে বেশি ভালনারেবল কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্ক, মানে এখানে যে কেউ মাঝখান থেকে ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেটা কেবল কানেকশনটা তুলনামূলক বেশি সিকিউর বলা হয়ে থাকে। ডিউ টু দ্য ওপেন নেচার অফ দ্য রেডিও কমিউনিকেশন, মানে আপনার ওয়েবের মধ্যে অন্য কোনো ওয়েব মিক্স আপ পেয়ে যেতে পারে এবং সেগুলির জন্য স্পেশাল কিছু ডিভাইস থাকে যে কেউ ওটা পারবে না, একটা স্পেশাল হার্ডওয়্যার ডিভাইস এবং কিছু টেকনিক্সের মাধ্যমে এটা করতে হয়। এন্ড কমন থ্রেটস ইনক্লুডিং এভাস ড্রপিং, এই যে কমন যে থ্রেটগুলি এই ওয়াইফাই নেটওয়ার্কে আসতে পারে সেগুলি হচ্ছে এভাস ড্রপিং, আনঅথরাইজড অ্যাক্সেস এবং সিগন্যাল ইন্টারফারেন্স, মানে সিগন্যালটাকে জ্যাম করে দিয়ে অন্য একটা সিগন্যাল ওর মধ্যে ইনক্লুড করে দেওয়া। সিকিউরিটি মেজারমেন্টগুলির মধ্যে যেটা এখন সবচেয়ে বেশি প্রোটেক্টেড করা হয় সেটা হচ্ছে WPA3, মানে ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস 3। WPA3 টাকে বেশি ইউজ হচ্ছে। এটা হচ্ছে লেটেস্ট এন্ড মোর সিকিউর ওয়াইফাই এনক্রিপশন স্ট্যান্ডার্ড। WPA3 introduces enhanced security feature। এই যে WPA3 এর মধ্যে এরকম বেশ কিছু ফিচারস আছে যেটা আপনার ওই ওয়াইফাই মাধ্যমে যে ডেটাটা আদান প্রদান হচ্ছে সেটাকে সিকিউর করে থাকে। Introduces enhanced security features such as stronger encryption, 192 বিটের এনক্রিপশন যেটা করে এনক্রিপশন কি তৈরি করে, এবং প্রোটেকশন এগেইনস্ট ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক থেকেও আমাদেরকে প্রোটেক্ট করতে পারে। WPA3 এর আগের ভার্সন ছিল WPA2, যেটা widely used encryption standard before WPA3. WPA2 uses AES for data protection and is still prevalent in many network. WPA2 এখন আপনারা নরমাল যে রাউটারগুলি ওগুলিতে দেখবেন WPA2 এখন ইউজ হচ্ছে। সিকিউর WPA3 এর জন্য আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের হচ্ছে রাউটারে যেতে হয়। WPA2 Enterprise adds additional security by integrating the authentication protocol like Radius. WEP যেটা Wired Equipment Privacy, an outdated and insecure protocol that uses RC4 for encryption. WEP is just a WEP full form কিছু আপনারা এখানে বেশ কিছু যে ফুল ফর্ম আসছে এগুলো একটু খেয়াল রাখতে, আপনারা যদি WEP কে বলা হয় যে ফুল ফর্মটা কি লিখেন, এরকম বেশ কিছু ফুল ফর্মের আপনারা এই ওয়ার্ডসগুলো একটু দেখবেন। মানে এইগুলি আপনার নেটওয়ার্কের মধ্যে কমনলি এই ওয়ার্ডগুলি যখন আসবে নেক্সটে তখন আপনি ওইটাকে আবার ফুল ফর্মটা যদি কমনগুলির কথা বলেন, সব বলছি না, কমনগুলি যদি না জানা থাকে তাহলে ওই পরবর্তীতে বোঝাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়।
তাহলে বেশ কিছু প্রোটোকলের নামের ফুল ফর্ম কি, কোন পোর্ট নাম্বার ইউজ করে, এটার একটা লিস্ট আমি প্রয়োজন আপনাদেরকে দিয়ে দিব। ওই লিস্টটা থেকে হচ্ছে আপনারা একটু দেখে নেবেন আর কি, কিছু জিনিস মুখস্থ করার বিষয় আছে সেগুলি দেখে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের এখানে ক্লাস নোটের পরবর্তী অংশে আমি কিছু কোশ্চেন এবং অ্যান্সার আপনাদের জন্য এখানে অ্যাড করে দিয়েছি, যে এই নোটের মধ্যে কন্টিনিউয়াস কোশ্চেনগুলি কি টাইপের আসতে পারে, এবং আসলে যে আপনি এই পয়েন্ট ধরে সবই লিখে দিবেন তা কিন্তু না। যতটুকু আপনার কাছে কোশ্চেনে চাওয়া হয়েছে প্রপারলি অতটুকু অংশ লিখলেই হয়। তো আমরা অনেকে মনে করি যে পাতা ভরে লিখছি, কিন্তু যা চাওয়া হয়েছে তার চেয়ে অন্য কিছু যদি লিখে দেই তাহলে ওইটা তো আসলে মিন করে না। তো দেখেন যা আলোচনা আছে উপরে, এই আলোচনার উপরে বেস করে এখানে কিছু 10টা মতো স্যাম্পল কোশ্চেন দিয়েছি। যেমন মনে করেন, হোয়াট আর দ্য মেইন ডিফারেন্সেস বিটুইন সিমেট্রিক এন্ড অ্যাসিমেট্রিক এনক্রিপশন, প্রোভাইড এক্সাম্পল অফ এক্সাম্পলস হোয়ার ইচ ইজ ইউজড। মানে আপনি সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এর মধ্যে মেইন ডিফারেন্সটার কথা বলা হয়েছে, মেইন ডিফারেন্স কি সেটা লিখবেন। আর হচ্ছে প্রোভাইড এক্সাম্পল, দুইটারই একটা করে এক্সাম্পল সহ মেইন ডিফারেন্সটা লিখতে বলা হয়েছে। সো এখানে অ্যানসারটা খুব বেশি না, সিমেট্রিক এনক্রিপশন কি উইথ ওয়ান এক্সাম্পল, অ্যাসিমেট্রিক কি উইথ ওয়ান এক্সাম্পল, যেটা ওই নোটের থেকে লাইনসকে নিয়ে এখানে দেওয়া আছে। তো এরকম কয়েকটা কোশ্চেন অ্যানসার আপনাদের সাথে দেওয়া আছে, এগুলিকে একটু দেখেন। ফায়ারওয়ালের একটা কোশ্চেন আছে, এইভাবে মনে এখানে 10টা মতো কোশ্চেন দেওয়া আছে, 10টা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলিকে একটু দেখেন ভালো করে। আর যে মেইন আর 2-3টা পয়েন্ট ছিল, বাট এইগুলিকে আর আলোচনায় আসছি না। যেই পয়েন্টগুলো আলোচনা করা হলো ওইগুলিকে একটু ভালো করে দেখবেন। আমি একটু শর্টে বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি বেসিক্স কি, সেই বিষয়টা দেখবেন। নাম্বার 1 এ বিভিন্ন রকম থ্রেটস কি কি আসতে পারে, থ্রেটস এন্ড ভালনারেবিলিটিস, এটা নাম্বার 2 তে ছিল, যার মধ্যে ছিল থ্রেটস এর মধ্যে মেলওয়্যার ছিল। মেলওয়্যারের মধ্যে কি কি ধরনের মেলওয়্যার হতে পারে, ভাইরাস হতে পারে, ওয়ার হতে পারে, ট্রোজান, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার। আর ফিশিং ছিল একটা অংশ। তারপর ভালনারেবিলিটিস ছিল। তারপর 3 নম্বরে ক্রিপ্টোগ্রাফি, এটা ভালো করে দেখবেন। 4 নম্বরে বিভিন্ন রকম অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন, এটা দেখবেন। 5 নম্বরে ছিল ফায়ারওয়াল, ফায়ারওয়ালটাকে ভালো করে দেখবেন। 6 নম্বরে ভিপিএন, আর তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে ওয়্যারলেস সিকিউরিটি। এই 6টা পয়েন্ট একটু ভালো করে করবেন, ঠিক আছে? আমাদের ফাইনাল শুধু থিওরির উপরে হবে। জি, ফাইনাল এক্সাম কি শুধু থিওরির উপরে হবে? ফাইনাল এক্সাম থিওরি, ফাইনাল থিওরি তো থিওরির উপরেই হবে, আর ল্যাব তো ল্যাবের মধ্যে হবে। আর থিওরির মধ্যে আপনি বলতে যাচ্ছেন যে ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম থাকবে কিনা। যদি থাকে তাহলে তো পুরনো জিনিস, ওইখানে ওই আইপি সাবনেটিং এই বিষয়গুলি তো কোশ্চেনই আর কি। মিডের সিলেবাস থাকবে।